भारत के लिए और मरेंगे तो इस भारत के लिए। और मरने के बाद भी गंगा जल में बहती हुई हमारी अस्थियों को कोई कान लगाकर सुनेगा तो एक ही आवाज आएगी, भारत माता की जय। ओ देश मेरे तेरी शान पे सदके, कोई धन है क्या तेरी धूल से बढ़ के। तेरी धूप से रोशन, तेरी हवा पे जिंदा, तू बाग है मेरा, मैं तेरा परिंदा। है अर्ज़ ये दीवाने की, जहाँ भोर सुहानी देखी, एक रोज वही मेरी शाम हो। कभी याद करे जो जमाना, माटी पे मर मिट जाना, जिक्र में शामिल मेरा नाम हो। ओ देश मेरे तेरी शान पे सदके, कोई धन है क्या तेरी धूल से बढ़ के। तेरी धूप से रोशन, तेरी हवा पे जिंदा, तू बाग है मेरा, मैं तेरा परिंदा। चल तेरा रहे माँ रंग बिरंगा, ऊंचा आसमां से वो तेरा तिरंगा। जीने की इजाजत दे दे या हुक्म शहादत दे दे, मंजूर हमें जो भी तू चुने। रेशम का हो मधुशाला या कफन सिपाही वाला, ओढ़ेंगे हम जो भी तू बुने। ओ देश मेरे तेरी शान पे सदके, कोई धन है क्या तेरी धूल से बढ़ के। तेरी धूप से रोशन, तेरी हवा पे जिंदा, तू बाग है मेरा, मैं तेरा परिंदा। आंचल तेरा रहे माँ रंग बिरंगा, ऊंचा आसमां से वो तेरा तिरंगा। जीने की इजाजत दे दे या हुक्म शहादत दे दे, मंजूर हमें जो भी तू चुने। रेशम का हो मधुशाला या कफन सिपाही वाला, ओढ़ेंगे हम जो भी तू बुने। ओ देश मेरे तेरी शान पे सदके, कोई धन है क्या तेरी धूल से बढ़ के। तेरी धूप से रोशन। हम फौजी इस देश की धड़कन हैं,
हर दिल का हम प्यार माँ की तड़पन है। हम फौजी इस देश की धड़कन है। हर दिल का हम प्यार माँ की तड़पन है। पूरा करने चले हर वचन साथियों, अब तुम्हारे हवाले वतन साथियों। अब तुम्हारे हवाले वतन साथियों। हम फौजी इस देश की धड़कन हैं। हर दिल का हम प्यार माँ की तड़पन है। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। আমরা সত্যিকারে ইমোশন হয়ে যাচ্ছি কথা বলার আগে। আর একটাই কারণ, সেটা হচ্ছে আমার ঘর পরিবার ছেলে দীর্ঘ 27 বছর, 30 বছর, 34 বছর, 35 বছর, 37 বছর পর সে সুস্থ সবল মস্তিষ্কে, সুস্থ সবল শরীর নিয়ে আজ ঘরে ফিরছে। এরকম অবস্থায় মানে আমি একজন ভর্তি 1993 সালে ভর্তি ঢুকেছিলাম। 2017 সালে আমি রিটায়ার হয়ে বাড়ি আসি। বাড়ি এসে যাই হোক, যেভাবে চিন্তাভাবনা করে না কেন সংসারের সঙ্গে লিপ্ত হয়ে গেছি। আর আমার একটা দিন গেছে, জীবন যৌবন সমস্ত পরিত্যাগ করে বাড়ি ঘর, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এমনভাবে কাটাতে হয়েছে, সেই কথাটা কাউকে ব্যক্ত করতে পারি। কিন্তু আজকে সেই ব্যক্ত হওয়ার অনুভবটা নিজে অনুভব করে আমাদের নানারা আমরা এই আশেপাশে অধ্যয়নরা যারা এই ভোটে ভোট পেয়েছিল, তারা ভোট থেকে কেউ কনস্টেবল, কেউ হালদার, কেউ রেসনায়ের নায়ক, ইন্সপেক্টর থেকে আমরা সব যেভাবে ফেরত এসেছি। কিন্তু আজকে এই যে আমাদের একটা আয়োজন হলো, এই আয়োজনের মূল বিষয়বস্তু আছে আমাদের নানার গর্ব, নানার এক ব্যক্তি যিনি আমাদের মাননীয় শ্রী বৈদ্যুতিক বিশ্বাস মহাশয়। তিনি সাব ইন্সপেক্টরে ভোট পেয়ে আজকে ডিউটি কমান্ডেন্ট থেকে ফিরে এলো। এরকম আমার হয়তো 5-10 কিলোমিটারের মধ্যে আমার জানা নেই কি এমন ব্যক্তি কেউ আছেন কিনা। তাই আমি গর্ব করছি আমাদের এই স্যারের জন্য। সেটা কিভাবে গর্ব করবো সেটা ভাষায় হয়তো প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, আমি এইটুকুই বলবো যে আমাদের খেলাধুলা প্রতিটা নাগরিক, প্রতিটা মানুষ এনাকে চিনো, এনাকে জানো, এনাকে সম্মানের সঙ্গে আমাদের এই সংসারের জীবনে আবার পুনরায় ফিরে আসা করবেন। সবাই সকলে সহযোগিতা করবেন। যাই হোক, আমি আজকে ভালো কথা বলতেও পারি না, ভাষণ যেতে পারি না। তো আমি এইটুকুই বলবো, আপনার কাছ থেকেও 2-4টি কথা শুনবো এবং আমাদের এখানে যারা ইলাভেন্ট রয়েছেন তাদেরকেও বলবো যে 4টি কথার মাধ্যমে আজকে এই লাস্ট পর্যায়ে আমাদের যে কর্মসূচি সমাপ্ত করা উচিত।
আমি বিশেষ করে খুব গর্বিত। আমি মহাত্মাবতী আছি, আমি নালাগুলা আছি। আমাদের ভারতবর্ষে, সারা ভারতবর্ষের যে গুরু দায়িত্ব সামলিয়ে সম্মানের সঙ্গে বিভিন্ন পদে থেকে ছোট থেকে হিমালয়ের চরম শিখর পর্যন্ত পৌঁছে যিনি আজকে তার কর্মজীবনের সমাপ্তি ঘোষণা করলেন, যিনি আমাদের দেশ রক্ষা বিরাট একটা দায়িত্বে ছিলেন, তার কর্মজীবনের সমাপ্তির অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমি নিজেকে গর্বিত মনে করছি। তিনি হচ্ছেন আর কেউ নন, তিনি হলেন পরিতোষ বিশ্বাস, যিনি বিএসএফ এর ডিসিসি ছিলেন, ডিজি পদে ডেপুটি কমান্ডার। পদ থেকে আজকে তিনি অবসর গ্রহণ করলেন। তার কর্মজীবনের বহু অংশে তিনি আমার বন্ধু, যার জন্য আমি আজকে এই মহতি অনুষ্ঠানে অংশগ্রহণ করার মতো সুযোগ পেয়েছি। সেই হিসাবে আমি গর্বিত। তিনি বাংলার নয়, সারা ভারতবর্ষের গর্ব। তিনি সম্মানের সাথে আমাদের দেশের সীমান্তকে রক্ষা করে আজকে তিনি ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন। আমি তার কর্মজীবনের জন্য প্রশংসিত নিজে, এবং তাকে আমি অনেক অনেক তার কাজের জন্য আমি গর্বিত মনে করছি, এবং তাকে আমি তার ভবিষ্যৎ এই অবসর জীবনের সুস্থ জীবন কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আমাদের দুর্গাকে। এরপরে এটা একটু সংক্ষিপ্ত চারটি কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের গৌতমদাকে। তাই তাকে এক বন্ধু উপস্থিত সবাইকে নমস্কার, ভালোবাসা। আজকে এমন একটা দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি, সবাই নালাগোলাবাসী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যেখানে বিদায়ের ঘন্টাও বেজে গেছে, আমার সাথে সাথে কাছে পাওয়ার আনন্দও তৈরি হয়েছে, যেটা জীবনে একটা উত্তম পাওনা, এটা প্রত্যেকটা মানুষ কামনা করে। একটা সময় সবাইকে কর্মজীবন থেকে সরে যেতে হয়, আবার নতুন জীবনে নতুন ভাবে নতুন পরিবেশে আমার নতুন একটা জায়গা তৈরি করতে হয়। তো সেই সেই শুভ মুহূর্তটা আজকে আমাদের মাঝে আমাদের বন্ধু, ছোট্টবেলা থেকে একসঙ্গে ওঠা বসা, যদিও ওরা বলতে গিয়ে স্কুলে আপনার নানা স্কুলে, কিন্তু আমাদের আন্তরিকভাবে কোনোদিন তফাৎ ঘটে, কোনোদিন বিভেদ তৈরি হয়। সেখান থেকে আজকে দীর্ঘ কর্মজীবন একটা মানুষের জীবনে প্রায় 34 বছর, দীর্ঘ প্রায় 34 বছর এই কর্মজীবনে অংশ নিয়ে আমাদের বেসরকার কাজে ব্রতী ছিলেন। তার সংসার, তার ছেলে মেয়ে, বন্ধু বান্ধব সবাইকে হঠাৎ আসত, হঠাৎ দেখা হতো, 2-4 দিন বন্ধুকে কথাবার্তা হতো, আছি রাস্তায় আছি সন্ধ্যাদি, এটা হয় বন্ধু বান্ধবের মধ্যে। তারপরে আমার রাস্তায় জায়গায় চলে যেত, আমার হয়তো কোথাও ফোনে, কোথাও হোয়াটসঅ্যাপের যুগ, দু একটা কথা এদিক ওদিক করে বলে সময় কাটাতাম, সবাই ভালো থাকতাম, ভালো লাগতো। এটাই আমাদের একটা পরিবেশ ছিল। আজকে সেই জায়গা থেকে সেই কর্মজীবনে অব্যাহতি নিয়ে পরিতোষ ঘরে ফিরে গেল। আমরা সবাই বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন সবাই আগামী দিনে ওকে পূর্ণভাবে পাবো, এটাও আমাদের একটা আকাঙ্ক্ষা, আশা। যাই হোক, এখানে কোনো বক্তব্য দীর্ঘায়িত করার কোনো ব্যাপার নেই। সংক্ষেপে আগামী দিন ওর আগামী ভবিষ্যৎ কর্মজীবন তো শেষ,
ভবিষ্যৎ জীবন যেটা রিটায়ারমেন্ট টাইম সেটা খুব ভালোভাবে কাটুক, আমাদের সবার সৌভাগ্য সবার ভালোবাসা নতুন করে আবার জেগে উঠুক এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে আবার নমস্কার ভালোবাসা দিয়ে আমার বক্তব্য শেষে। ধন্যবাদ। এইবার আমাদের মাঝে উপস্থিত হয়েছে নবম কেন্দ্রীয় বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মাননীয় সমীর ভৌমিক মহাশয়। তাদের আমিও একটু অনুরোধ করব খুব সংক্ষিপ্ত কিছু বলার জন্য। নমস্কার। উপস্থিত অতিথিবর্গ এবং সেই সঙ্গে যাকে ঘিরে এই উৎসব, সেই আমার শ্রদ্ধেয় পরিবেশ বাবু, ওনাকে আমার আন্তরিক শ্রদ্ধা। আপনারা কিছুক্ষণ আগে আমাদের প্রিয় গৌরবাবুর থেকে শুনলেন এবং নতুন কিছুটা বললেন পরিবেশ বাবুর জীবন বৃত্তান্ত, উনি কি পদে চাকরি করতেন, কতদিন চাকরি করতেন, সবই বলে গেছে। আমি শুধু একটা কথা বলবো যে পরিবেশ বাবু যে দরকার করতেন, যে চাকরিটা করতেন, সেটা ওনার ফ্যামিলিকে রক্ষা করার পরেও ভারত মানকে রক্ষা করার দায়িত্ব করা উচিত ছিল। এই জায়গাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা শুধু আমাদের ফ্যামিলিকে রক্ষা করতে গিয়ে হিমশিম হয়ে যাচ্ছি, সেটা হলো ফ্যামিলিকে রক্ষা করে ওনার ছেলেকে সুস্থভাবে মানুষ করার পরেও উনি কিন্তু ভারত মানকে রক্ষা করে গেছেন। আর আমি নিজে একটা প্রশাসনিক পদে আছি, আপনারা যদি কোনো মুখ থেকে শুনলেন যে আমি তোমার হাই স্কুলের প্রধান শিক্ষক পদে আছি, অর্থাৎ এটা একটা প্রশাসনিক পদ। প্রশাসনিক পদে কাজ করতে গেলে কতগুলো প্রবলেম ফেস করতে হয়, সেটা ভেতরে এবং বাইরে। ভেতরে বলতে যখন আমার যারা সাধারণের স্টাফ, অর্থাৎ আমার অধীনে যারা কাজ করবেন তাদের কর্মক্ষমতা তার বিষয়, ঠিক তেমনি আমার তাদের এই দুই জনকে ম্যানেজ করা, দুই পক্ষকে ম্যানেজ করে দেওয়া একটা খুব টাফ বিষয়। তো আমার মনে হয় খুব দক্ষভাবে এই বিষয়টা কভার করেছেন, সেই জন্য অপর র্যাঙ্কে যেতে পেরেছেন এবং উনি সুষ্ঠুভাবে আজকে অংশগ্রহণ করছেন। আমি ওনার প্রতিবেশী হিসেবে, যেহেতু ওনার ঠিক আমার বাড়ির সামনে, প্রতিবেশী হিসেবে আমার সিনিয়র দাদা হিসেবে একটাই কামনা করবো ভগবানের কাছে, তো ওনার অবসরের কাছে জীবন যেন সুস্থ এবং খুব সুন্দরভাবে কাটে এবং আমাদের সনাতন ধর্ম অনুসারে আমাদের ভাগ্য আমাদের যেন ওনার গতি হয়, এই আশা রেখে ওনার পরবর্তী জীবন খুব সুন্দর কাটবে, এইটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের নবম কেন্দ্রীয় বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মাননীয় সমীর ভৌমিক মহাশয়কে। এবার আজকে যিনাকে নিয়ে আমাদের এত গর্ব, যিনাকে নিয়ে এই একটা অনুষ্ঠান, তিনি হচ্ছেন আমাদের ডিপটি কমান্ডেন্ট মাননীয় প্রতুল বিশ্বাস। ওনাকে দুটাকে কথার মাধ্যমে আমাদেরকে একটু অনুপ্রাণিত করার জন্য অনুরোধ করছি। আগত আমার প্রিয় সাথী এবং অভিজ্ঞ পর্যায়ের ব্যক্তিগত, আমি অতটা আমি যতটা আপনারা বললেন, তবে একটা জিনিস যতটুকু সম্ভব আমার দ্বারা আমি সেটুকু যতটুকু দায়িত্ব আমাকে দিয়েছিল আমি ততটাই করেছি। আর একটা কথা যেগুলো এখানে আলোচনা বলা হলো,
পরিবার সামলিয়ে দেশ রক্ষা করা, এর মধ্যে কিছুটা পার্থক্য। একজনের দ্বারা হয় না, একজনের দ্বারা পরিবারকে রক্ষা করা যায় না। পরিবারকে রক্ষা করতে হলে তার কর্মচারী তার হচ্ছে প্রধান দায়িত্ব। বিশেষ করে আমাদের মতো যারা দেশ রক্ষার কাজে দীর্ঘদিন থেকে দীর্ঘদিন বাইরে কাটানো, পাহাড় পর্বতে বনে জঙ্গলে মরুভূমিতে নদীতে সমুদ্রে চারদিকে আমাদের থাকতে হয়। কিভাবে আমরা থাকি? কারণ আমরা জানি যে আমার পিছনে যিনি আমাকে সাপোর্ট করছেন সে তার কর্তব্য খুব সহজভাবে পূরণ করবেন। সেই ভরসা করেই আমরা বিদেশে চাকরি করতে পারি। না হলে একজন সিএডিএফ হোক, কোর্স হোক, বছরে 60 দিন বা 75 দিন বা 70 দিন বাড়িতে থাকে, 365 দিন। বাকি পুরোটা বছর পুরোটা দিন সে বাইরেই কাটে। তাদের একটা উদ্দেশ্য থাকে, না পিছন দিকে যত সময় ব্যাকআপ না পাওয়া যাচ্ছে, যখন আমি নিশ্চিত হতে না পারছি যে না আমার গাড়িতে সবাই সুস্থ আছে, বাড়িতে সবাই দেখাশোনা করছে, সেই দায়িত্বটা তিনি হচ্ছেন আমার অর্জন। অতএব সেই ভরসাতেই আমরা বাইরে সার্ভিস করি। তবে একটা জিনিস কি আমি খুব লক্ষ্য করেছি, বিশেষ করে আমাদের বেঙ্গলিদের মধ্যে, সেটা খুব একটা আশ্চর্য হয়ে বলতে হয়। আমার ব্যাকগ্রাউন্ডে বলছি না, আমি শুধু আমাদের মানসিকতা, কারণ আমাদের সার্ভিস হচ্ছে কি, আমরা হচ্ছে ইনফ্যান্ট্রি কাকে বলে, যারা হচ্ছে পদাতিক। আমরা জমিনকে মাটিকে আঁকড়ে রাখি, আমাদের কাজ হচ্ছে জমিনকে আঁকড়ে রাখা, জমিনকে আমাদের দখলে রাখা। সেই দায়িত্বটা, মূল দায়িত্বটা আমাদেরকে দিয়ে রাখে, কারা দিয়ে রাখে? সরকার দিয়ে রাখে, দেশের জনগণ দিয়ে রাখে। আর দ্বিতীয়ত কথা, আপনারা আমাকে স্বাগত করছেন, বলুন আমি বলুন আপনাদের কাছে আবার এই যে আপনারা আমাকে আনন্দের সঙ্গে গ্রহণ করছেন। কারণ আমি দীর্ঘ 34 বছর আপনার পোস্টিং আছে অন্য জায়গায়, কোথায়? কাশ্মীরে, কাশ্মীরে। আর তার আগে ছোট্ট একটা ঘটনা আমি বলি, যখন আমি চাকরিতে জয়েন করেছিলাম, প্রথম পোস্টিং হয়েছিল আমার পাঞ্জাবে। এখানে অনেকে যারা কনিষ্ঠ আছে তারা হয়তো পাঞ্জাবের ঘটনা সম্বন্ধে হয়তো শুনে থাকবে ইতিহাসে। খালিস্তানি বলে একটা আন্দোলন হয়েছে। খালিস্তানি আন্দোলন যখন হয় ঠিক তখনই আমার ট্রেনিংয়ের পরে ওইখানেই আমার পোস্টিং হয়। অনেক বন্ধু বান্ধব বলতো, কাশ্মীর যারা থাকতো তারা প্রত্যেকে একটা কথা বলতো, তুই যেখানে পোস্টিং গেছিস ওইখান থেকে বেঁচে আসতে পারবি। অনেকেই বলতো। তবে তাদের কাছে একটাই জবাব দিতাম, ঠিক আছে আসতে পারি, তবে একটা জিনিস, আমি হয়তো মরে যাওয়ার পরে বিরামকে ঢাকা অবস্থায় হয়তো আমি আমার শরীরটা পৌঁছাবো, এটাই পারতাম। আর কিছু না, এইটুকুই আমার গর্ব, রাষ্ট্রের পেছনে চাই, এটাই হচ্ছে আমার কাছে বড় সম্মান। হয়তো যারা বুঝবে সেটা বুঝে নেবে যে তিরঙ্গা দিয়ে কাদেরকে ঢাকা হয়। এখন জানি না কতজনকে তিরঙ্গা দিয়ে ঢাকা হয়। ঘটনাটা এইটুকুনি আমি বলতে চাই। তবে আমি খালিস্তানি মিলিটেন্সের সময় লড়াই করেছি, কাশ্মীরি মিলিটেন্সের সময় 3 পয়েন্টে যখন ছিল তখন আমি লড়েছি। কাশ্মীরের হাই কিছু পাহাড়ের 45টি বরফের নিচে আমি দিন কাটিয়েছি। গুজরাটের মতো রেজিস্ট্রান, রাজধানীর মতো রেজিস্ট্রান, যেখানে ডিজার্ট এরিয়া, যেখানে রুদালি ফিল্ম হয়েছিল, হয়তো কেউ দেখে থাকবেন, জয়সলমেরের সাম এরিয়া, সেই সব জায়গাতেও আমি কাটিয়েছি। জম্মুর জঙ্গল এরিয়া, যেখানে জঙ্গল চারদিকে জঙ্গলি জানোয়ারের ভয়, সেই সব জায়গাতেও আমি কাটিয়েছি। সেটা কেমন করে কাটিয়েছি সেটা আপনাদের ভালোবাসা। আপনারা অত্যন্ত স্নেহ করেন আমাকে, অত্যন্ত ভালোবাসেন আপনাদেরকে, যার কারণ সেই ভরসাতে, সেই সাহসে আমি এগিয়ে চলেছি। আজকে আমি 34 বছর 24 দিন সার্ভিস করেছি এবং সেটা চেয়েও আমি আমার বাড়ির লোককে দিই, কারণ তারাই আমাকে সাহস জুগিয়েছে। আমার বন্ধু বান্ধব, আমার সাহস স্বভাবতেই যারা, তারাই আমাকে
সাহস দিয়েছে, তার জন্যই আমি এত বড় পদ গ্রহণ করতে পেরেছি এবং সেইখান থেকে আমি আপনাদের কাছে ফিরে এসেছি। আপনারা আমাকে সাদরে গ্রহণ করছেন, এই নিয়ে আমি অনেক গর্ব মনে করছি এবং আশা করি বাকি জীবন আপনাদের সঙ্গে এই জীবনে দিন কাটাবো, এই আশা থেকে আমার বক্তব্য আমি এইখানে শেষ করছি। থ্যাংক ইউ। আজকে আপনার এই যে এতদিন পরে আপনি ঘরে ফিরে কর্মজীবন থেকে বিরত নিয়ে সংসার জীবনে আবার পুনরায় ফিরে এলেন, তো আপনার পুনরায় কেমন লাগছে একটু বলতে ভালো লাগবে। একটু চলছে কথা নাই আমার কর্মজীবনেরও মেইন চয়েস ছিল, আমার চয়েস ছিল যখন আমি পড়াশোনা করতাম, আমার একটা এম ছিল যে আমি খুব ভালো পদে যাব, সেটা হচ্ছে ব্যাংক, রেলওয়ে বা এর চেয়ে কোনো বড় পদে যাব। এরকমভাবেই আমি তৈরি করেছিলাম এবং অনেক পরীক্ষা দিয়েছি, অনেক এক্সাম দিয়েছি, অনেক রকম কম্পিটিশনে বসেছি। কিন্তু যেখানে যার কর্মজীবন লেখা আছে তাকে সেখানেই যেতে হয়, এটাই মেনে চলতে হবে। আমি 1991 যখন স্টাফ সিলেকশন কমিশনের সাব ইন্সপেক্টর পরীক্ষা দিয়ে প্রথমত একে জয়েন করি, সেই দীর্ঘদিন থেকে আমি 34 বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, ভারতবর্ষের এমন কোনো দেশ নাই, এমন কোনো রাজ্য নাই যেখানে আমি আমার কর্তব্য ডিউটি করিনি। এবং ভারতবর্ষের সমস্ত বর্ডার, বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশ বর্ডার, সেখানে সে কাশ্মীর হোক, যে রাজস্থানের মরুভূমি, সেখানে বাংলা, পশ্চিমবাংলার সমতল ভূমি, সমস্ত জায়গাতেই আমি আমার ডিউটি দায়িত্বপূর্ণভাবে নিয়েছি। এবং আজকে 34 বছর 24 দিন দীর্ঘ সার্ভিস করার পরে আজকে আমি পূর্ণ বয়স প্রাপ্ত হওয়ার পরে কর্মবিরতি থেকে আমার সমাজ জীবনে প্রবেশ করলাম। এর জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। আর এবং আমার যে নালাগোলাবাসী, যে আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন এবং আমার সুভাষদেহী যারা, ওনাদের যে অশেষ ভালোবাসা এবং ওনাদের যে আমার প্রতি শ্রদ্ধা, এর জন্য আমি আপ্লুত। এবং আমি আশা করি ওনারা আমার বাকি জীবন আমার সঙ্গেই থাকবে, এরকম সাপোর্ট আমাকে সারা জীবন করতে থাকবে, এই আশা নিয়েই আমার বক্তব্য আমি শেষ করি। থ্যাংক ইউ। ভবিষ্যতের প্রজন্মের জন্য আমাদের যে নেক্সট জেনারেশন আসছে সেটাকে একটু মানে ভালো করার জন্যে, সেই জন্মটাকে উন্নত করার জন্যে আপনার তাদের জন্য একটু যদি বার্তা তুলে ধরতেন আমরা একটু গর্বিত করতাম। অবশ্যই আমাদের বাঙালিদের মধ্যে একটা ধারণা আছে যে আমাদের সমাজে বোধহয় শিক্ষকরাই হচ্ছে সর্বোচ্চ পদে থাকে এবং তারাই সম্মানীয়। এটাই আমরা ছোটোর থেকে দেখেছি, এখন যাই হোক অতটা নেই, কিন্তু আমাদের এক সময় ছিল, ছোটো সময় যখন একজন শিক্ষককে রাস্তায় দেখতাম, আমরা ভয় অন্য রাস্তা দিয়ে চলে যেতাম, সামনে পড়লে পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। আমরা ভাবতাম দেশের জন্য রক্ষা করছে, আচ্ছা ফৌজি, আচ্ছা না, ওনার সঙ্গে অত রিলেশন না রাখলেও হবে। কিন্তু আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে আমার যতটা অভিজ্ঞতা হয়েছে বিভিন্ন দেশ ঘুরে, আমাদের রাজ্যেও এরকম যারা দেশ রক্ষার কাজে লিপ্ত থাকেন, যারা দেশ মাতৃকার সেবা করেন, তাদের প্রতি আলাদা একটা কর্তব্য রাখা উচিত। আমরা শুধু কার্গিল লড়াই আর ওই সিন্ধুর অপারেশন এইগুলো দেখে অনুপ্রাণিত হলে চলবে না, আমাদের ব্যক্তিগতভাবে, ফিজিক্যালি এবং আন্তরিকভাবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে। আমরা কী করি, পুজোর সময় একজন ফৌজি ড্রেস পরিয়ে ওইখানে একটা পুতুল রেখে দিই, কেন রেখে দিই না, ওটা বোধহয়, কিন্তু প্রকৃতপক্ষে কি আমরা তাদেরকে সেরকমভাবে শ্রদ্ধা করি? কিন্তু করি না। কেন করি না? না, এরা ফোর্সের লোক, এরা দেশ বা সমাজ সম্বন্ধে এদের বোধহয় অতটা ধারণা নেই। কিন্তু না, তাদেরও ফৌজিদেরও প্রাণ আছে, ফৌজিদেরও প্রাণ আছে, তাদেরও সমাজ আছে, তাদেরও সন্তান আছে, তাদেরও পরিবার আছে, তাদেরও মা বাবা আছে, তারাও সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে চায়, কিন্তু তাদের কর্তব্যের খাতিরে তাদেরকে বাইরে থাকতে হয়, তারা দেশ মাতৃকা রক্ষার জন্য। সেই জ্ঞানটা আমাদের সাধারণ পাবলিকের মনে জাগা উচিত এবং
ভবিষ্যতে তাদের সন্তানদেরকেও এই অনুপ্রাণিত করা উচিত যে তারাও যেন বড় হয়ে দেশভক্তির জন্য অনুপ্রাণিত হয় এবং দেশ রক্ষার জন্য তারাও যেন তাদের সন্তানদেরকে গাইড করে এবং সেই হিসেবে তারাও যেন দেশ রক্ষার কাজে লিপ্ত হয়। ধন্যবাদ। অশেষ ধন্যবাদ।